বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ২ নম্বর টি-20 ম্যাচ ১৩ জুলাই ম্যাচটা হবে। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, প্রথম ম্যাচে কেন বাংলাদেশ হারলো এবং এই ম্যাচে কিভাবে জিততে পারবে, কত রান হতে পারে এবং পুরো অ্যানালাইসিস করব। আর আজকে কিন্তু নতুন একটি মাঠে খেলা হবে, তো এই মাঠের গড়টা কিন্তু আমাদের জানা দরকার। সব কিছু কিন্তু এই ভিডিওতে ফুল অ্যানালাইসিসে আমি তুলে ধরবো। তো যারা যে আমাদের অ্যানালাইসিসগুলো ভালো লাগে তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন, যাতে করে আমরা সামনেও এভাবে অ্যানালাইসিসের ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো এখানে দেখতে পারবো প্রথম ম্যাচটা কিন্তু এখানে অবশ্যই বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লেটা ভালো খেলছে, কিন্তু মিডিল অর্ডারে এসে এখানে মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ এইভাবে কোনো খেলার কোনো দরকারই নেই। এখানে তারা যদি হিটিংও করতো টুকটাক, আউট হয়ে গেলেও সমস্যা ছিল না। নিচে কিন্তু এখানে ভালো ব্যাটসম্যান ছিল, এখানে রিশাদ হোসেন ছিল, শামীম হোসেন ছিল, তারপরে এখানে তানজিম হাসান সাকিবও কিন্তু ভালো ব্যাট ঘুরাতে পারে, ২-৩ বলে ৬-৭ রান করে ফেলতে পারে, এরকম ক্ষমতা আছে। তো লাস্টে উইকেটগুলো রেখে এইভাবে শুধু সিঙ্গেলের জন্য ঠেলে ঠেলে আপনার খেলাটা কিন্তু নষ্ট হয়েছে। আর নয়তো কিন্তু এখানে ১৬০ থেকে ৭০ রান করতে পারলে অবশ্যই মোটামুটি একটা খেলা কিন্তু হতো। তো অবশ্যই তারা তো দেখছিনি পাওয়ার প্লেতে কত সুন্দর খেলা খেলছে, প্রথমার্ধেই সব রান নিয়ে নিছে, সেজন্য খেলাটা ইজি হয়ে গেছে। আর নয়তো প্রথমে যদি পাওয়ার প্লেতে একটু উইকেট নিতে পারতো তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য একটু চান্স থাকতো, খেলাটা আমরা দেখতে পারতাম। পাওয়ার প্লেতে কিন্তু ওরা খেলা পুরো হাতে নিয়ে নিয়েছে। তো পাওয়ার প্লেতে বাংলাদেশকে উইকেট ফেলতে হবে শ্রীলঙ্কার সাথে জিততে হলে, এবং ওপেনিংগুলোকে ফেলতে হবে, কারণ ওপেনিংগুলো খুবই মারমুখী এবং ভালো। এখানে কুশল মেন্ডিস, কুশল পেরেরা, প্রাথম নিসেমকা এই প্লেয়ারগুলো খুবই ভালো খেলে ২ নম্বর টি-20 ম্যাচে থাকে, তাহলে কিন্তু রানটা খুবই কম হবে এবং এই ম্যাচের মধ্যে আন্ডার করাটাই ভালো হবে। বিশেষ করে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু এখানে অবশ্যই যে রানটা দিয়ে নামাবে সেই টার্গেটটা থেকে যখনই আপনার একটু নিচে নামবে তখন আপনি এটা মারতে পারেন সুবিধা বুঝে, ২০ থেকে ২৫ রান নিচে নামলে। কারণ শ্রীলঙ্কা মোটামুটি ১৪০ রান প্লাস কিন্তু যতই খারাপ পিচ হোক আমার কাছে মনে হয় করে ফেলবে। তো এখানে টার্গেটটা এই পর্যায়ে নিচে নামবে যদি বোলিং পিচ হয় আর কি। আর যদি ব্যাটিং পিচ হয় তাহলে রানটা উপরের দিকে থাকবে। শ্রীলঙ্কা ব্যাট করলে মোটামুটি একটা স্কোর হবে। তো আজকের ম্যাচটার মধ্যে কত রান হবে, তো আজকের ম্যাচটার মধ্যে ২০ ওভারে মোট রান কত হবে সেটার আপডেটটা কিন্তু আমি যে আমাদের টেলিগ্রামে দিয়ে দিব, কারণ এইখানে পিচ না দেখে কিন্তু কত রান হবে সেটা কিন্তু ধারণাই করা যাচ্ছে না। মাঠের গড় ভালো, কিন্তু রিসেন্টলি সিরিজে যেই ধরনের পিচ দেখলাম ওইভাবে কিন্তু খুবই কম রান হয় এই মাঠে। তো সব কিছু অ্যানালাইসিস করে টসের পরে পিচটা দেখে আমি আমাদের টেলিগ্রামে আপডেটটা দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের, দেখবেন যে টেলিগ্রাম বলে লেখা আছে, ওইখানে ক্লিক করে জয়েনে ক্লিক করলেই আপনি ফ্রিতে জয়েন হয়ে নিতে পারবেন। ম্যাচ শুরু হওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগে আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো একটা আপডেট দেওয়ার জন্য, কোন ধরনের পিচ ব্যবহার করা হচ্ছে আর কত রান হতে পারে বাংলাদেশ ব্যাট করলে বা শ্রীলঙ্কা ব্যাট করলে। ঠিক আছে, তো আপনারা জয়েন হয়ে নেবেন একদম ফ্রিতে। যারা আমাদেরকে ফলো করেন তারা তো জয়েন আসেনি, আপনিও চাইলে জয়েন হয়ে নিতে পারবেন। তো অবশ্যই ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু এই মাঠে সমান সমান, এবং রানটা যেটা সেটা কিন্তু কম হওয়ার চান্সই বেশি। তার পাশাপাশি স্পিনাররা কিন্তু এই মাঠে রাজত্ব করবে, ফেসারদের তুলনায় স্পিনারদের চাহিদা বেশি থাকবে। তো বাংলাদেশের অবশ্যই যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে কিন্তু অবশ্যই ওপেনিং যেই প্লেয়ারগুলো থাকবে এবং বলতে গেলে টোটাল যেই মোট ৩টা থেকে ৪টা উইকেট থাকবে ওদেরকে দ্রুত আউট করতে হবে। আর এখানে অবশ্যই যদি ফাস্ট ব্যাটিং করে ভালো একটা স্কোর দাঁড় করাতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা উইন করতে পারবে। আপনারা তো প্রথম ম্যাচটা দেখলেনি, প্রথম যেই টি-20টা হয়েছিল বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে গেছে, শ্রীলঙ্কা কিন্তু ম্যাচটা উইন করেছে। তো শ্রীলঙ্কা কিন্তু এখানে এগিয়ে থাকবে, রিসেন্টলি ফর্মটা তাদের ভালো 5টা ম্যাচের, এবং যে এখানে বাংলাদেশ কিন্তু রিসেন্টলি 5টা ম্যাচের মধ্যে একটা উইন করতে পারে নাই। তো এখানে আরেকটা বিষয় হেড টু হেড রেকর্ডটা দুটো টিমের ইতিহাসে 18টি ম্যাচ হয়েছে, 18টি ম্যাচের মধ্যে 12টি শ্রীলঙ্কা, 6টি বাংলাদেশ উইন করেছে ইন্টারন্যাশনাল টি-20 একটা টিম আরেকটা টিমের বিরুদ্ধে। তো হেড টু রেকর্ড, রিসেন্টলি ফর্ম এবং এবার সিরিজের একটা ম্যাচ, সব দিক থেকে শ্রীলঙ্কার পাল্লা ভারী, শ্রীলঙ্কা এগিয়ে। তবে বাংলাদেশ যে উইন করবে না এরকম কিন্তু না, রেকর্ডটা দেখেন আপনি, 18টা ম্যাচের মধ্যে 6টা উইন করছে, তো না করলে তো আর রেকর্ডটা তৈরি হতো না। তো বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে পারবে, তবে এখানে অবশ্যই তাদের কিছু যে খেলার পরিবর্তন আনতে হবে। এখানে অবশ্যই মিডিল অর্ডার যারা আছে বাংলাদেশের, এখানে রান যখন করা দরকার তখন যদি তোমরা না করতে পারো তাহলে রানটা হবে কোত্থেকে, জিতবেই কোত্থেকে। ওই দিন উইকেট থাকার পরেও প্রথম ম্যাচটা এখানে তারা সিঙ্গেল বের করে, নাইম শেখ যে বলে এত রান করলো, এই বলে তো 50-র উপরে রান করে। ওয়ান ডেতে তো কুশল মেন্ডিস দেখলাম যে 19 বলে না 20 বলে 50 করে নিচ্ছে, আর সে টি-20তে কী করলো এটা। আর মেহেদী হাসান মিরাজ কী করতেছে, ওইখানে শামীম হোসেন নামবে, উল্টাপাল্টা খেলা খেললে বাংলাদেশ হারবেই। অবশ্যই খেলার সিস্টেম ঠিক করতে হবে, আর অবশ্যই আমরা তো সাপোর্ট করবো, এছাড়া তো আর কিছু করার নাই। দোয়া করবো বাংলাদেশ যাতে উইন করে, কারণ এখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কার টিমের মধ্যে অনেকটাই তফাৎ। শ্রীলঙ্কা অনেকটাই বড় মানের টিম, বাংলাদেশ অনেকটাই ছোটো মানের। তবে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে কীভাবে খেলা যায়। তো অবশ্যই সকলেরই আশা থাকে বাংলাদেশ উইন করুক। সবাই অনেক বিরক্ত বাংলাদেশের যে ফর্ম যাচ্ছে,
তারপরেও সাপোর্ট করা দরকার, ওরা তো চেষ্টা করতেছে, কিন্তু ভুলগুলো অবশ্যই দেখা দরকার। যে এই টাইমে পিছনে ব্যাটসম্যান আছে, তুমি ব্যাটিং করতে পারতেছো না, তুমি হিট করার চেষ্টা করো। আউট হলে শামীম হুসাইন আছে, সে 10টা বল খেললে ভালো একটা রান করতে পারবে। রিশাদ হুসাইনও ভালো হিটিং করতে পারে। তো শুধু বলগুলো নষ্ট করছে মেহেদী হাসান মিরাজ, এবং হচ্ছে এখানে আপনার যদি দেখি নাইম শেখ, এভাবে খেললে তো ওয়ানডের থেকেও বাজে হয়ে যায় জিনিসটা, তাই না? হিটিং করো, না পারলে আউট হয়ে যাও। রান তো ঘুরে ঘিরে একই জায়গায় দাঁড়াইলো, লাভ কী হলো? তুমি যে ডিফেন্স করে খেললা সিঙ্গেল নিয়ে। আর বোলিং ভালো করছে শ্রীলঙ্কাটা বলতে হবে, কিন্তু ভালো বলতেই মারতে হবে। খেলার নিয়মিত হচ্ছে এটা, তুমি ভালো করবে আমিও ভালো করব। বোলিং ভালো বল করবে, ব্যাটিং চেষ্টা করবে যে আমি ওই ভালো বলে রান করার চেষ্টা করব। 2 টিম উইন চান্স, 2 টিমের যদি আমরা এখানে উইন চান্সের দিকে যাই, তাহলে অবভিয়াসলি কিন্তু এখানে আপনার শ্রীলঙ্কাকে এগিয়ে রাখতে হবে। শ্রীলঙ্কা এত ভালো একটা টিম, তাদের বোলিংয়ে ভালো, ওপেনিং ব্যাটিং লাইনআপও ভালো, মিডিল অর্ডারটা একটু দুর্বল লাগলেও দাসন সানাকা আছে, সে আবার ভালো খেলতে পারে। তো এখানে যদি আমরা দেখি আপনার 70% কিন্তু পাবলিকের ডিমান্ড থাকবে এখানে শ্রীলঙ্কার পক্ষে, 30% বাংলাদেশের পক্ষে। আর রেকর্ডটা, ইতিহাসটা, সেটা কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার কিন্তু মোটামুটি ভালোই দেখলেন। 6টা ম্যাচ বাংলাদেশ উইন করছে, শ্রীলঙ্কা 12টা উইন করেছে ইন্টারন্যাশনাল টি20 রেকর্ডে। তো বাংলাদেশ কিন্তু উইন করছে, উইন করে না যে এরকম না। তবে এখানে পুরো যে ফেভারিটের পার্সেন্টেজ, তার পাশাপাশি এখানে রেটটা, সেটা কিন্তু আপনার শ্রীলঙ্কার পক্ষেই থাকবে। তো বাংলাদেশ যদি ম্যাচটা উইন করে, যারা খেলবেন তাহলে কিন্তু ভালো প্রফিট পেয়ে যাবেন। তবে বাংলাদেশ উইন করার চান্সটা কিন্তু খুবই কম, ঠিক আছে? তবে এই ম্যাচ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে কামব্যাক করার জন্য। তো এখানে পুরো পাবলিকের যে ডিমান্ডটা, নেট যেই হচ্ছে যে রেটটা, সেটা কিন্তু শ্রীলঙ্কার পক্ষে বেশি থাকবে। 3200 করে রেট থাকবে। আপনি লোকাল বা অনলাইনে এখানে শ্রীলঙ্কা নিলে 3200 করে লাগবে, আর বাংলাদেশ নিলে 3200 টাকা পেয়ে যাবেন। তো এইভাবে অ্যানালাইসিস যদি পেতে চান, ভালো লাগে আমাদের ভিডিওগুলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওতে লাইক করে রাখতে পারেন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করব, আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালো অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য।